জুন মাস একজন মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক অনেক আনন্দের সংবাদ তিনি এই জুন মাসে পেয়েছিলেন। আবার 21শে জুন আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য ভীষণ আনন্দের, কেননা 21শে জুন একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের একটি অনন্য ব্যান্ড, যে ব্যান্ডকে আমরা এক নামে চিনি, একই উন্মাদনায় আমরা সবাই ভেসে যেতে পারি, সেটি আর অন্য কোনো ব্যান্ড নয়, সেটি আমাদের ভীষণ প্রিয় ওয়ারফেজ। এবং ওয়ারফেজের এমন একজন মানুষ আছেন যিনি ড্রামের জন্য যখন আসলে স্টেজে ড্রামের সামনে এসে দাঁড়ান এবং যখন তিনি ড্রাম প্লে করতে শুরু করেন, আবার ওই একই উন্মাদনায় সামনের সকল দর্শক শ্রোতা মেতে ওঠে উচ্ছ্বাসে। আর সেই উচ্ছ্বাসের মানুষ আমাদের আজকের সন্ধ্যার সন্দেশের অতিথি, তিনি আমাদের সকলের প্রিয় টিপু ভাই। কেমন আছেন টিপু ভাই? হ্যালো, এই তো ভালো। তুমি ভালো? আমি ভালো। আপনাকে দিয়ে খুব বেশি কথা বলাতে আসলে আমি জানি না, গল্প শুনতে তো ইচ্ছে করে, তবে তার থেকে বেশি বোধহয় আপনি যখন ড্রাম প্লে করেন তখন আমাদের বেশি ভালো লাগে। কিন্তু তারপরেও পেছনের গল্পগুলো একটু একটু করে জানতে চাই। 21শে জুনে ওয়ারফেজের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল 1991 সালে। 84 সালে আপনারা যাত্রা শুরু করেছিলেন। একে আমরা অনেকগুলো গল্প শুনবো, কিন্তু শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি একটি অনন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির নাম জিল্ড জিয়ান, আচ্ছা, সেইখান থেকে আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন চলতি বছরে। কেমন লাগছে? অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগছে। এটা যে কোনো ড্রামার বা পারকাশন প্লেয়ারের জন্য একটা স্বপ্নের বিষয়। জিলজিয়ান হলো প্রায় 400 বছর পুরাতন একটা সিম্বল বেসড কোম্পানি। তারা সিম্বলস বানায় এবং এখন ড্রামসও প্রোডাকশন করছে। তা তাদের ওখানে আসলে অফিসিয়াল আর্টিস্ট হিসাবে স্বীকৃতি পাওয়া অনেক একটা বিশাল বড় বিষয়। এটা সহজ বিষয় না। তারাই পায় যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদান রাখছে বা রেখেছে। হ্যাঁ, এবং অবশ্যই জিলজিয়ানও বাজানোর বিষয় আছে, কারণ জিলজিয়ান তো পৃথিবীতে অনেক ড্রামারই বাজায়, সবাই তো আর আর্টিস্ট। এটা কিন্তু বিষয় যে এটা এত পুরনো একটি প্রতিষ্ঠান এবং অসংখ্য আর্টিস্ট এটাকে প্লে করছে, কিনছেন, তারা বাজাচ্ছেন, সবাই তো স্বীকৃতিটা পায় না। এটা কি আপনার 43 বছরের ক্যারিয়ার বলেই আপনি তাদের সুদৃষ্টিটা পেয়েছেন, বা কি কি বিষয় ছিল যেটা আপনাকে এটা পেতে সাহায্য করেছে? আসলে এটা যেটা বললাম, জিলজিয়ান আসলে অনেকেই বাজায়, অনেক ড্রামার পারকাশনিস্টই বাজায়, সবাই অফিসিয়াল আর্টিস্ট না। তা আমার 43 বছর ক্যারিয়ারের মধ্যে প্রায় গত 22-24 বছর ধরে আমি জিলজিয়ান বাজাচ্ছি, কারণ এটা সাউন্ডটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর। হ্যাঁ, এবং সবার ভালো লাগার একটা মতো সাউন্ড। এই প্লেটসগুলার, সিম্বলস প্লেটসগুলার, হাই হেডস, রাইট, ক্র্যাশ, চাইনা ক্র্যাশ, স্প্ল্যাশ সবগুলার। তা এটা যেটা হলো বেসিক্যালি জিলজিয়ান তো গ্লোবাল কোম্পানি। হ্যাঁ, তা এটা তোমার বিভিন্ন রিজিয়ন আছে ওদের। এই সাউথ ইস্ট এশিয়ার জন্য জিলজিয়ান ইন্ডিয়া দায়িত্বে আছে আমাদের এই এরিয়াটা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এই এরিয়াগুলো, শ্রীলঙ্কা। তা ওখান থেকে জিলজিয়ান ইন্ডিয়া থেকে আমাকে গত প্রায় 101 বছর আগে যোগাযোগ করে যে এরকম আমরা জিলজিয়ানের এন্ডোর্সমেন্টের জন্য আমরা তোমাকে চিন্তা করছি, তুমি যে মিউজিকে এইভাবে অবদান রেখেছো মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং কাজ করে যাচ্ছ, তা তোমাকে নিয়ে আমরা চিন্তা করছি, তা তুমি কাইন্ডলি তোমার আর্টিস্ট প্রোফাইলটা আমাদেরকে পাঠাও। তা আমি পাঠানোর পর ওরা বললো হ্যাঁ খুব ভালো। প্রোফাইলটা তৈরি করতে আসলে কার এফোর্ট বেশি ছিল? এটা কি আপনাকে কেউ করে দিয়েছিল নাকি আপনি নিজে বসে করেছেন? আমার অফিস আছে, টিম আছে। হ্যাঁ, আমি সব ইনফরমেশন, ছবি যা আছে, যেভাবে যা করতে হয় প্রোফাইল, সেভাবে করলাম। প্রোফাইলটা পরে ওদেরকে সাবমিট করলাম। ওরা দেখলো, দেখে বললো হ্যাঁ একেবারে পারফেক্ট, সবকিছু ঠিক আছে, আমরা তোমাকে জানাবো। এই তারপর আবার আমাকে ফলো আপ করলো, এটা প্রসেসিং আছে। আসলে অনেক কিছু প্যান্ডামিকের জন্য অনেক কিছু প্যান্ডামিকে পেন্ডিং হয়ে গেছে, সো আস্তে আস্তে জিনিসগুলা একটার পর একটা আসছে। দীর্ঘদিনের প্রক্রিয়া ছিল, আপনাকে অনেকগুলো মানে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা করার পরে আসলে মোটামুটি আমাকে আমার প্রোফাইলটা নেওয়ার পর অবশ্যই ওরা ভেরিফাই করেছে, সবকিছু দেখেছে, আমার মিউজিকে কন্ট্রিবিউশন গুলা দেখেছে, কিভাবে কি করছি না করছি সবকিছু দেখেই আসলে তারা ফাইনাল করেছে এই বিষয়টা। এই জুন মাসের ফার্স্ট উইকে, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে তারা জানালো যে তুমি ওয়েলকাম টু জিলজিয়ান ফ্যামিলি, তোমাকে অফিসিয়াল আর্টিস্ট হিসেবে আমরা নির্বাচন করেছি, এন্ডোর্সমেন্ট দিয়েছি, এবং এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপও হয়ে গেছে। তখন ওয়েবসাইটের লিঙ্ক সহ
ওরা আমাকে পাঠালো। আবার অভিনন্দন আপনাকে, দারুণ একটি অর্জন আমাদের দেশের জন্য বটে। একটু জানতে চাই, আপনি যখন বলছিলেন যে এই প্লেটগুলো বাজাতে অনেক সুন্দর শব্দ আসে, আপনি যখন প্লে করেন একটা ভালো আপনি ফিল পান, কিন্তু আপনি যখন বাজান আপনার সামনে শুধু দর্শক থাকে এবং সেখানে অনেক হাউকাও থাকে টিপু ভাই। এই আপনার একমাত্র ড্রাম না, আরো অনেক যন্ত্রেরও শব্দ তখন আসতে থাকে। আপনি কি একজন শিল্পী কি সে সময় শুনতে পায়? আপনি কি শুনতে পান? হ্যাঁ, অবশ্যই শুনতে পাই, কারণ আমাদের তো পাশে মনিটর থাকে। সো মনিটরে সব আমার যেসব সাউন্ডগুলো দরকার সেগুলো। কোনটার শব্দ বেশি শুনতে পান, এটি নাকি দর্শকের শব্দ? সবই 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 আমাকে দর্শকের শব্দ শুনতে হয়, চিয়ার শুনতে হয়। সো আমরা এনকারেজড হই, আরো আনন্দিত হই, আরো ভালো পারফরমেন্স করতে পারি। দর্শকের যখন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমরা পাই, সেই সাথে সাউন্ডও আছে। সাউন্ড না পেলে তো আসলে আমরা ওই বডি ল্যাঙ্গুয়েজ বলো। কোনটা বেশি আপনাকে ইন্সপায়ার করে? বোথ 43 বছরের ক্যারিয়ার আপনার, এবং দীর্ঘদিন ধরে ওয়ারফেজের সাথে আপনার নামটি জড়িত। বাংলাদেশে আরো অনেক আর্টিস্ট আছেন যারা ড্রাম প্লে করেন। আপনার কথা শুনলে উন্মাদনা বেড়ে যায়। এর পেছনে আপনার কি মনে হয় যে কোন কারণটি সব থেকে বেশি কাজ করেছে? এটা হেভি মেটাল ব্যান্ড এই কারণে, এটা অনেক বছর ধরে আছে এই কারণে, মানে এমন কি বিষয় আছে যেটা আপনার নামে এত উন্মাদনা তৈরি করে? সেটা আমি জানি না আসলে কিরকম উন্মাদনা তৈরি করে, বাট আমি যেটা চেষ্টা করেছি, আমি সবসময় আমার কাজের ভিতরে ফোকাস রাখার চেষ্টা করেছি সবসময়। অ্যান্ড যেটা হলো যে ভালো কাজ করার চেষ্টা করেছি, ভালো গান তৈরি করার চেষ্টা করেছি, ভালো ইউনিক ড্রামস প্যাটার্নগুলো করার চেষ্টা করেছি। হ্যাঁ, যেটা শুনলেই বুঝবি যে এটা টিপু ভাইয়ের প্লেয়িং। আমাদের আর্টিস্ট বা মিউজিশিয়ানদের একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো, ধরো আমি বাজাচ্ছি, আমার একটা গান চলছে সিডিতে, তুমি আছো ওই ঘরে, হ্যাঁ, বা স্ট্রিমিং হচ্ছে, তুমি ওই ঘরে, তুমি শুনে বললো এটা তো টিপু ভাইয়ের প্লেয়িং। এই যে একটা সিগনেচার সাউন্ড, ও এটা তো কমল ভাইয়ের প্লেয়িং, এটা তো রজারের বেস প্লেয়িং, বা পলাশের ভয়েস। এই যে অ্যাচিভমেন্টগুলা সবাই যে রেকগনাইজ করতে পারে, এটা যে কোনো শিল্পীর জন্য একটা বিশাল বিষয়। সো এই ব্যাপারটা ক্রিয়েট করতে পেরেছি, সেটা একটা বিষয় আছে। নতুন নতুন প্যাটার্ন বলো, ওই সময়ে বাংলাদেশের মিউজিক আঙ্গিকে যেভাবে যা মিউজিক হতো বা ড্রামস প্লে হতো, সেটার থেকে অ্যাডভান্স কিছু করার চেষ্টা করেছি, যেগুলা আমার পরের জেনারেশনকে অনেক উৎসাহিত করেছে। তাদের এটা লার্নিংয়ের বিষয়ে থাকে আমার কিছু প্লেয়িং। অবশ্যই এখন অনেক ট্যালেন্টেড ভালো ড্রামার আছে, পারকাশনিস্ট আছে। তো ওই সময় তো আর্লি 80s আমরা যতটুকু যা চেষ্টা করেছি, এটা অনেক হেল্প করেছে। এবং শুধু এগুলা ছাড়া আমার তো মিউজিক প্রোডাকশন হাউস আছে, অনেক শিল্পীর সাথে অনেক কিছু বাজিয়েছি। আমি আরেকটা ব্যান্ডে বাজাতাম উইনিং নামে, সেখানে অনেক কিছু কাজ করেছি, ভালো ভালো কাজ। আরেকটা আমার পেন্টাগন মিউজিক্যাল ব্যান্ড আছে, ওটা আমরা ল্যাটিন বাংলাদেশি গানগুলা করি, বাংলা গানগুলা করি। তো সবকিছু মিলে এই যে কন্ট্রিবিউশনগুলা, সেটার জন্য হয়তো সবাই একটু পছন্দ করে বা ওইভাবে এক্সাইটেড হয় মেবি। আমার মনে হয় যে একজন শিল্পী মানে শুধু শিল্পী নয়, প্রত্যেকটা মানুষের আলাদা স্বকীয়তা থাকে, এবং সেই স্বকীয়তাটা বছরের পর বছর নারিশ করার মাধ্যমে বোধহয় আজকে টিপু ভাইকে আমরা এই পর্যায়ে দেখতে পেয়েছি, এবং একই উন্মাদনা তিনি সেই শুরু থেকে এখন পর্যন্ত ছড়িয়ে যাচ্ছেন। চেষ্টা করে যাচ্ছি। টিপু ভাই 1991 সালে আপনাদের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল। তার আগে তো আপনারা অনেক মিউজিক কভার করতেন, দেশের বাইরের গানগুলো আপনারা করতেন, বিদেশি আর্টিস্টদের গান করতেন। এটা থেকে বাংলা গানে আসতে, মৌলিক গানে আসতে কতদিন সময় লেগেছিল? আর্লি 80s ওই সময় বা লেট 70s যখনই হোক, আমাদের ব্যান্ডের তখন ব্যান্ড কালচারটা মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, নিজস্ব গান ছিল না, নিজস্ব গান ওইভাবে সব ব্যান্ডের ছিল না, হাতে গোনা কয়েকটা ব্যান্ডের ছিল। আমরা ইংলিশ কাভার নাম্বারই করতাম। আমরা যেহেতু হেভি মেটাল হার্ড রক ব্যান্ড, হ্যাঁ, তা আমরা ওই টাইপের গানগুলো কভার করতাম, লাইক আয়রন মেইডেন, স্করপিয়ন্স, লেড জ্যাপলিন, ব্ল্যাক স্যাবাথ, ডিও, মেটালিকা, মেগাডেথ, অনেক কিছু এগুলো আমরা কভার করতাম, রেইনবো, কারণ এই টাইপের মিউজিকই আমরা খুব পছন্দ করতাম। আমরা ওই সময় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের বৈশাখী কনসার্ট হবে 1991 সালের 26শে এপ্রিল। তখন বাম্বার সভাপতি ছিলেন আমাদের মাকসুদুর ঢাকা ব্যান্ডের, ফিডব্যাক ব্যান্ডের এক্স ভোকালিস্ট মাকসুদ ভাই। তখন আমরা ওয়ারফেজ, রকস্ট্রাটা, ইন্ডাকা, এসএস, এই 4টা ব্যান্ড আমরা হার্ড রক হেভি মেটাল গান করতাম। আমরা একসাথে হ্যাং আউট করতাম সবসময়। এবং আমরা বাম্বার মেম্বারশিপ পাওয়ার পর বাম্বার কনসার্ট হবে বৈশাখী উৎসব ঢাকা ইউনিভার্সিটিতে।
তখন বলল যে এই কনসার্টে যদি পার্টিসিপেট তোমরা করতে চাও তাহলে বাংলা গান করতে হবে, বাংলা গান না করলে এখানে অংশগ্রহণ করতে পারবে না, মাকসুদ ভাই বললেন। তখন আমরা বললাম আমাদের তো বাংলা গান নেই, আমরা তো শুধু ইংলিশ কাভার নাম্বার করি। তখন উনি বললেন যে বাংলাদেশে থাকি, বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের মাতৃভাষা, মাতৃভাষায় যদি গান না করতে পারো তাহলে কোনো গ্রহণযোগ্যতা হবে না, তোমরা টিকে থাকতে পারবে না, যা করতে হবে বাংলা ভাষায় করতে হবে। মাকসুদ ভাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, আমরা সবসময় আমি সব স্পেশালি চেষ্টা করি সবসময় এই কথাটা বলার। অবশ্যই আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে, এই যে আমাদেরকে এইভাবে বুঝিয়েছিলেন। আমাদের প্রায় 2-3 ঘন্টা মিটিং করে উনি বুঝিয়েছিলেন, আমাদের 4টা ব্যান্ডকে বুঝিয়েছিলেন যে তোমাদেরকে বাংলা গানই করতে হবে। সে সময় কি আপনারা বাদে আরো যে 3টে ব্যান্ড ছিল, হ্যাঁ, ওরাও সব ইংলিশ গান করতো, ওনারাও সব ইংরেজি গান করতো, হ্যাঁ, ইংলিশ রক, হার্ড রক, হেভি মেটাল গান করতো। আমরা এই 4টা ব্যান্ড সব এই টাইপের মিউজিক করতাম। তা যখন উনি বুঝালেন আমরা কনভিন্সড হলাম, সবাই নিজেরা পরে আলাপ করলাম, বললে বেশি না তোমরা 2-3টা করে গান করো, নিজেদের গান করো, আর পারলে আজম ভাইয়ের একটা গান কভার করো, বা বাংলাদেশের স্বনামধন্য কোনো গান আছে যেগুলো কভার করো, অ্যাটলিস্ট 2টা নিজেদের গান করো, 2-3টা যা পারো। এইভাবে এই কনভারসেশনের পর, আলাপ আলোচনার পর আমরা ইন্সপায়ার্ড হলাম, নিজেদের ভিতরে আলাপ করলাম। তখন আমি, বাবনা, কমল, মাসুক, সবাই আমরা ডিসকাস করলাম আমাদের কি আছে। তখন সঞ্জয় রাসেল মাত্র জয়েন করেছে আমাদের সাথে, হ্যাঁ। তারপর আমরা আলাপ করে দেখলাম আমাদের এই কৈশোর গানটা আছে, বাবনার সুর করা, বালামের লেখা। তারপর সাধিকার গানটা আছে। তারপর আমরা একটি ছেলে করলাম, আর হলো আজম ভাইয়ের ৮০ গান করলাম। এই 4টা গান করলাম ওই বৈশাখী কনসার্টে, বাম্বার, 26শে এপ্রিল 1991। এটার পর একটা সবার মধ্যে অন্যরকম উন্মাদনা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই কনসার্টটা করলাম, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। একটা নতুন সাউন্ড, নতুন গান, নতুন গানের, বাংলা গানের ধারা শুনতে পাচ্ছি। এটা তখন তো রেকর্ড হতো না ওইভাবে, হ্যাঁ। তা যাই হোক, এটা খুব ইন্সপায়ার্ড হলাম সবার এনকারেজমেন্ট দেখে, এনকারেজ করলো, দেখে আমাদেরকে উৎসাহিত করলো। অ্যালবামটা কিভাবে আসলো এই গল্পটা কিন্তু আমাদের মানে আমার প্রশ্নে আছে, এইজন্য আমি প্রশ্নটা করো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ওয়ারফেজের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল 1991 সালে, তার পেছনে একটা গল্প আছে, এটাই এখন আমরা টিপু ভাইয়ের কাছ থেকে শুনবো। হ্যাঁ, এটাই কন্টিনিউশন, যেটা হলো যে যখন আমরা 26শে এপ্রিল 1991 সালে কনসার্টটা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের ব্যান্ড তখন সবাই করতে হলো শখে, এটাকে ক্যারিয়ার হিসেবে নিবে, এটাকে কীভাবে চিন্তা করতো না। বাংলাদেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান এভাবে চিন্তা করতো না, বা সম্ভব ছিল না, তখন পরিস্থিতি এরকম ছিল না। তারপর যেটা হলো যে আমাদের ব্যান্ডের কমল, তারপর রাসেল বিদেশে চলে যাবে, ইন ঢাকার মাসুক, জয়, তুষার, শান্ত এরা চলে যাবে। তারপর রকস্টার মাইনুল, ইমরান, মাহবুব চলে যাবে। তারপর এসএসের রবি, শমি, এরা সব চলে যাবে। সব ব্যান্ডের সবাই চলে যাচ্ছে, ঠিক আছে। তা যেটা হলো যে তখন আমরা সবাই মিলে আলাপ করলাম, সবাই তো চলে যাবে, তাহলে আমাদের ব্যান্ড কি এখানেই শেষ হবে? আমরা কিছু সুভিনার হিসেবে কিছু রাখবো না, আমাদের স্মৃতি রাখবো না? তখন আমরা নিজেরা আলাপ আলোচনা করলাম। তখন আমাদের বাংলাদেশে ক্যাসেট প্রকাশনা বা প্রোডাকশন হাউস ছিল সারগামের বাদল ভাইয়ের কাছে আমরা গেলাম, ওনার সাথে পরিচয় ছিল। আমরা 4টা ব্যান্ডেরই ছেলেরা গেলাম। তখন ওনাকে আমরা প্রস্তাব দিলাম, এটা তো সবাই চলে যাচ্ছে, সো আমরা সুভিনার হিসেবে একটা অ্যালবাম করতে চাই। সেই সময় কি আপনাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল? না, চলছে, পড়াশোনা চলা অবস্থায়, হ্যাঁ। আচ্ছা। তখন ওনাকে বললাম যে আমরা এই একটা ক্যাসেটে 12টা গান হতো, আমরা 4টা ব্যান্ড 3টা করে গান করে একটা সুভিনির অ্যালবাম করব, ওয়ারফেজ, রকটাটা, ইন ঢাকা, এইচএস, এই 4টা ব্যান্ডের। তখন এটা ওনাকে প্রস্তাব দেওয়ার পর উনি বললেন যে না, আমি করব না, আমি এভাবে করব না, আমি তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যালবাম করব, মানে এক একজনের মিনিমাম 10টা থেকে 12টা গান থাকতে হবে, 3টা করে গান থাকলে হবে না। ওনার কথা হলো তোমাদের ওই পোটেনশিয়ালিটি আছে, ওই যোগ্যতা আছে, তোমরা সলো অ্যালবাম করবা, নট কম্বাইন্ড অ্যালবাম। তখন আমরা চিন্তায় বসলাম, আমাদের তো এত গান নাই, আমাদের 2-3টা গান আছে, বাকি আর 8-10টা গান করতে হবে, 7টা গান। তারপর বসলাম, কমল, আমি, বাবনা, মাসুক সবাই বসলাম,
বাবনা একটার পর একটা গান শোনালো দোস্ত লাজুকভাবে, যে আমি তো কিছু গান করছি তোদেরকে শোনাই, কিছু বলিস না। শুনলাম, শুনে তো আমার মাথা নষ্ট এই গানগুলা। তারপর কমলও মাসুকও কিছু আইডিয়া নিয়ে আসলো, আমারও কিছু ছিল। সো ব্যাপারগুলা একসাথে তখন করে আমরা মে মাসের 1991 সালের মে মাসের 26 এপ্রিল কনসার্ট করলাম। মে মাসের 3-4 তারিখের মধ্যে আমরা রেকর্ডিং স্টুডিও। এখানে একটা প্রশ্ন আছে টিপু ভাই, সেটা হচ্ছে যে এপ্রিল মাস 26 এপ্রিল থেকে মে মাস প্রথম সপ্তাহ, এটুকুন সময়ের মধ্যে আপনারা 10-12টা গান রেডি করে ফেলেন। হ্যাঁ। কিন্তু তারপরে কতগুলো বছর পেরিয়েছে, এখন আপনাদের গান আমরা তো কম পাই কেন? ওয়ারফেজের গান আমরা মানে কালে ভদ্রে পাই, আমরা সবশেষ হচ্ছে 2টা গান পেয়েছি। একটা নতুন করে কোক স্টুডিওতে এসেছে, অবাক ভালোবাসার পরে কোরবানির ঈদে একটা গান রিলিজ, অন্ধ এই জীবন। সেটা তো আসলে অনেক বড় ব্যবধানে, কেন এত ব্যবধান থাকছে এক একটা গান প্রকাশের মাঝের সময়ে? যেটা হলো ওই অ্যালবামটা 1991 সালে যখন 21 জন রিলিজ হলো, আমরা তখন কিছু গান বাবনার করা ছিল, আর তখন আমরা স্টুডেন্ট এবং রক্ত গরম, ভালো কিছু করতে হবে, এক্সেপশনাল কিছু করতে হবে অ্যান্ড হোয়াট নট। তখন এভাবে গানগুলো তৈরি হয়ে গেছে, তখন এর একটা ক্রিয়েটিভিটি টাইম থাকে প্রত্যেকের, ঠিক আছে। এরপর আমরা 2 বছর গ্যাপ দিয়ে অ্যালবামগুলা করে এসেছি, মোটামুটি 2 বছর 3 বছর 4 বছর গ্যাপ দিয়ে। তা এখন লং টাইম গ্যাপটার কারণ হলো বেসিক্যালি আমাদের তো অনেক ট্রানজিশন হয়েছে, লাইক স্পুল থেকে লং প্লে, তারপর ক্যাসেট, তারপর সিডি, এখন আমরা শুনছি অনলাইনে স্ট্রিমিংয়ে। সো অনেকগুলো কিন্তু মাধ্যমে এসছে। তা যখন এই ট্রানজিশন পিরিয়ডগুলো হচ্ছে, তখন আমরা না ওয়ার্ল্ড ওয়াইড শিল্পীরা আসলে গান দিতে একটু কনফিউজ হয়ে যাচ্ছিল, আমরা কোন মাধ্যমে কিভাবে দিব, মার্কেটিংটা কীভাবে হবে, প্রচারগুলো কিভাবে হবে, এই ব্যাপারগুলো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড শিল্পীদের মধ্যে কাজ করছিল, আমাদের দেশে তো বটেই, প্লাস বিদেশেও। এই সব কিছু চিন্তা ভাবনা করে এজন্য আমরা অ্যালবাম বা নতুন গানের ব্যাপারে ওইভাবে আগ্রহী হয়ে উঠিনি, ওরকম ইন্টারেস্টেড হচ্ছিলাম না। দর্শকরা তো বঞ্চিত হচ্ছে, দর্শকদের তো তুমুল আগ্রহ না ছিল, কিন্তু এই যে এই ব্যাপারগুলো যে কিভাবে শুধু হলে তো হবে না, এটা তো ডিস্ট্রিবিউট করতে হবে, প্রচার করতে হবে, দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে, ওই ব্যাপারগুলো তো প্রপারলি হচ্ছিল না। এবং প্রোডাকশন হাউসগুলোও, ক্যাসেট প্রোডাকশন হাউসগুলো, সিডি প্রোডাকশন হাউসগুলো কনফিউজ হয়ে যাচ্ছিল। আলটিমেটলি তো এগুলো হচ্ছে না, এগুলো পাইরেসি হয়ে যাচ্ছে, বা এগুলো ঠিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না, বা অডিয়েন্স এখন ক্যাসেট থেকে সিডিতে গেছে, সিডি থেকে স্ট্রিমিংয়ে গেছে, এই অডিয়েন্সরাও কনফিউজ। আচ্ছা এখন সিডি, আচ্ছা এখন আমরা এটা অনলাইনে যাওয়ার হয়েছে টিপু ভাই, এখন এই খরাটা কাটবে কবে? আর আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের লাইন আপে অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভোকালিস্ট এসে গেছে। সো যখনই ভোকালিস্ট চেঞ্জ হয় তখনই কিন্তু আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হয়। আগের গানগুলো যে ভোকালিস্ট গানগুলো গেয়েছে, সো এখন নতুন ভোকালিস্ট আবার ওগুলো কীভাবে করবে না করবে, অনেক বিষয় কাজ করেছে আমাদের ভিতরে। সো এই কারণে আমাদের অ্যালবামগুলা একটু মন্থর গতিতে হয়েছে, কারণ এই আপস অ্যান্ড ডাউনসের জন্য, ব্যান্ডের লাইন আপ পরিবর্তনের কারণে। কিন্তু এখন তো গত প্রায় 8-8.5 বছর ধরে পলাশ আমাদের লিড ভোকালিস্ট আছে, আমরা এখন 7 জন ব্যান্ডে আছি। সো আমরা এখন মোটামুটি সিরিয়াস যে এখন আমরা রেগুলার মোটামুটি গান দিব, এই জন্যই সেই ধারাবাহিকতায় আমরা গান দেওয়া শুরু করেছি, একটার পর একটা আসছে। আমাদের 2008-9 সালে পথচলা অ্যালবাম রিলিজ করেছিলাম, যেটা হলো আমাদের অতীতের সব অ্যালবামের একটা কম্পাইলেশন অ্যালবাম, একটা বেস্ট অফ বলা যায়। এখন আমরা পথচলা 2 করছি, দর্শক শ্রোতাদের তীব্র চাহিদার কারণে। অলরেডি 3টা গান রিলিজ হয়েছে, আরও সামনে কিছু গান রিলিজ হবে, সেই সাথে নতুন গানও আসছে। একটা ব্যান্ড দল মানে একটা দল, অনেকগুলো মানুষের সম্মিলন, তারা একসাথে কাজ করবে, একসাথে প্লে করবে, তারপর একটা গান হয়ে উঠবে। কিন্তু আমাদের বাংলাদেশে বা যে কোনো দেশের কথাই বলি না কেন, ব্যান্ড দলগুলো তৈরি হয়, ভাঙে, একটা ক্ষরণ যায়, তারপর আবারও নতুন সদস্যরা আসে, নতুন করে দল গঠন হয়। আপনাদের ওয়ারফেজের মধ্যে এরকম অসংখ্য বার হয়েছে, দল ভেঙেছে, দল নতুন করে ফিরেছে। এই সময়গুলোতে আসলে কিভাবে সামাল দিয়েছেন? যেটা আমি বলছিলাম তোমাকে, যে 1991 সালে যখন ফার্স্ট অ্যালবামটা রিলিজ করি, রিলিজের আগেই আমাদের গিটারিস্ট কমল কিন্তু কাজ করেই চলে যায়, মানে রিলিজের আগেই ওর গিটার পার্টগুলো শেষ হয়, ও চলে যায় ইউএসএতে ফর হায়ার স্টাডি। সেই সাথে অন্যান্য ব্যান্ডের যাদের কথা বলেছিলাম, রকস্টার, ইন্ডিয়া কেসেস, সেসব মেম্বাররাও চলে যায়। এখানে একটা ধাক্কা খাই। তখন আমরা ডিসাইড করেছিলাম আমি, কমল, সঞ্জয়, বাবনা, রাসেল, এই 5 জন ছাড়া আমরা ব্যান্ড কন্টিনিউ করব না। কিন্তু
প্রথম অ্যালবামের সাকসেসফুলের পর আমাকে সারগাম থেকে আবার সেকেন্ড অ্যালবামের অফার করা হয়। তখন আমি ব্যান্ডের সবাইকে জানাই, সবাই আবার উৎসাহিত হয়। তখন তখন তো মোবাইল ফোন ছিল না, TNT লাইনে কমলের সাথে বা বাকিদের সাথে কমিউনিকেট করে আমি আবার সেকেন্ড অ্যালবামটা রেডি করি, ওরা আসে বাংলাদেশে, রেকর্ড করি, এভাবে হয়। ফার্স্ট সেকেন্ড আমরা এই লাইন আপই করি, টিপু, কমল, বাবনা, রাসেল, সঞ্জয়। সেকেন্ড অ্যালবামও তাই একই লাইন আপ। থার্ড অ্যালবামে এখানে টিপু, কমল, বাবনা, সঞ্জয় ছিল, সেখানে রাসেল চলে গেছে ইয়েতে। কমলও দেশের বাইরে ছিল কিন্তু এসে কাজ করেছে। তখন গেস্ট হিসেবে, গেস্ট কিবোর্ড প্লেয়ার, সিন্থ প্লেয়ার হিসেবে ফুয়াদ ইবনে রাব্বি কাজ করে আমাদের সাথে। হ্যাঁ, ফার্স্ট অ্যালবামে আমাদের সাথে মাসুকও কাজ করেছিল ইন ঢাকার। তা এই তারপর আমাদের ব্যান্ডের লাইন আপ একটা বিরাট পরিবর্তন আসে। সেখানে আমি, কমল, সঞ্জয়, তখন ফুয়াদ ইবনে রাব্বি পার্মানেন্ট মেম্বার হয়, বেজ বাবা সুমন এবং ইকবাল আসিফ জুয়েল, এই লাইন আপটা হয়। এটার এই অসামাজিক অ্যালবামটা রিলিজ করি 1998 সালের 1 এপ্রিল। তারপরে ফুয়াদ, সঞ্জয়, সুমন এবং জুয়েল 4 জন একসাথে ব্যান্ড ছেড়ে দেয় নিজেদের ক্যারিয়ারের কারণে। তখন ব্যান্ডে শুধু আমি আর কমল, কেউ নাই। তখন আবার সবাইকে জোগাড় করা, কারণ ওয়ারফেজের স্ট্যান্ডার্ড মিউজিশিয়ান তখন ছিল না। কারণ আমাদের এখানে বাজাতে হলে, কাজ করতে হলে একটা স্ট্যান্ডার্ড স্কিল থাকতে হবে, নাহলে কাজ করতে পারবে না আমাদের সাথে, আমাদের গানগুলা বাজাতে পারবে না। তো এই জন্য আবার এইভাবে খুঁজে 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 আবার আমরা আলো লাইন আপটা, আলো অ্যালবামটা করলাম। সেখানে বেজে বিজু, ফোকালে মিজান, তারপর কিবোর্ডে শামস, বর্তমানে এখন আছে আমাদের সাথে, আর হলো বালাম সেকেন্ড ভয়েস এবং গিটারে। এই নিয়ে আমরা আলো অ্যালবামটা করি। আলো অ্যালবামের পর আমাদের মিজান আবার চলে যায় ভোকালিস্ট, তখন বালাম আবার মেন ভোকালিস্ট হিসেবে কাজ করে, সাজ্জাদ আরিফিন আরেকটা গিটারিস্ট হিসেবে জয়েন করে। ঠিক আছে, কমল তখন অন অ্যান্ড অফের ভিতরে ছিল। এই একটা লাইন আপ। তারপর আমরা খুললাম হলো পথ চলা, তখন অনি আর মিজান আবার আসলো, কমল আবার আসলো, এইভাবে করলাম। তারপর আমরা সত্য অ্যালবাম করলাম, টিপু, কমল, অনি, মিজান, রজার, শামস, এই 6 জন মিলে। তারপর আবার লাইন আপ চেঞ্জ হলো আমাদের। 2016 সালে পলাশ জয়েন করলো অ্যাজ এ লিড ভোকালিস্ট, মইজান চলে যাওয়ার পর। অনি চলে গেল 2015 সালে, সামির হাফিজ জয়েন করলো, পলাশ জয়েন করলো, রজারও জয়েন করেছে 2003 সালে শেষের দিকে, নভেম্বর দিকে। আর এই তো এই যে এতগুলো পরিবর্তন বললাম, হ্যাঁ, এটা কিন্তু এছাড়া অনেক গেস্ট ভোকালিস্ট এবং আর্টিস্ট গেছে এসছে, তাদের কথা আর মেনশন করি নাই। তো এই যে আমরা 5 পা আগাচ্ছি, আবার লাইন আপ ভেঙে গেল, 10 পা পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে উঠছি, ঠিক গ্রাফটা হয় কি, ঠিক এইভাবে আমরা পড়ে যাচ্ছি, আবার উঠছি, আবার এইভাবে নোজ ডাউন হচ্ছে। সো এটার পর পৃথিবী, যদি তোমরা বায়োগ্রাফি দেখো, এরকম অন্যান্য ব্যান্ডের যখন হয়েছে তারা কেউ আর দাঁড়াতে পারে নাই, এটা হয় না সাধারণত। কিন্তু স্পেশালি আল্লাহর অশেষ রহমতে, ফ্যানদের দোয়াই, ভালোবাসাই, সবার সাপোর্টে বারবার ঘুরে দাঁড়িয়েছি। কারণ আমার একটা পুরা ওরকম সংকল্প ছিল, আমি ওয়ারফেজের শেষ দেখে ছাড়বো, যতটুকু পারি, যতক্ষণ আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ফিট রাখবেন ততক্ষণ পর্যন্ত, এবং সবার সাহায্য সহযোগিতায়। এবং যেটা বললাম যে আমাদের মেম্বাররা যারাই এসছে, যারাই কাজ করেছে, তাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়েছে, না হলে আসলে টিকে থাকতে পারবো না। আর টিকে থাকার আরেকটা মূল বিষয় ছিল ভালো গান। কারণ প্রথম অ্যালবাম থেকে শেষ অ্যালবাম পর্যন্ত, এখন পর্যন্ত প্রতিটা অ্যালবামে 1টা গান না, 2টা গান না, 10টা গানই আমাদেরকে ভালো লাগতে হবে। আমাকে যদি আমাদের গান না ভালো লাগাতে পারি, আমি তোমাদের কাউকে, দর্শক শ্রোতাকে ভালো লাগাতে পারবো না। সো এটা আরেকটা ফিলোসফি। এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হতো, কিন্তু এই ব্যাপারে আমি সবসময় স্ট্রিক্ট ছিলাম ফ্রম দ্য টপ। আমার এই দায়িত্ববোধ ছিল বলেই বারবার ভাঙনের পরে ওয়ারফেজ বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবং সবার ভালোবাসা ছিল, দোয়া ছিল, এই কারণে চেষ্টা করেছি। এই হলো অবস্থা। আমাদের শুভকামনা সব সময় থাকবে, ওয়ারফেজ আমাদের সাথেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, আমাদের গান উপহার দিক এবং একইভাবে আমাদেরকে ভালোবাসায় ঋদ্ধ করুক। আমার প্রশ্নটা একটা ছিল যে যেহেতু অনেকগুলো বছর পেরিয়েছে ওয়ারফেজের, এবং 40তম বর্ষপূর্তি, 40তম বর্ষপূর্তি, তার মানে বছর জুড়ে আয়োজন আছে, অনেক গান আসবে। হ্যাঁ, মোটামুটি পথ চলা 2 এর গান তো আসবেই, প্লাস নতুনও বেশ কিছু গান আসবে। মানে আমরা চেষ্টা করছি একটা অ্যালবামই করার, নতুন 10-11টা গান নিয়ে একটা অ্যালবামই করার
চেষ্টা করছি, সব নতুন গান থাকবে ওটাতে। বাবনা ভাইয়ের কথা শোনাচ্ছিলেন একটু আগে, বলছিলেন যে খুব লাজুক হয়ে তিনি ওই 1991 সালে 26 এপ্রিলের পর আপনাদেরকে অনেকগুলো গান শুনিয়েছিলেন। সেই বাবনা ভাইয়ের কণ্ঠে আবারও আমরা অবাক ভালোবাসা শুনলাম এই তো কদিন আগে, আবারও তুমুল জনপ্রিয়তা। একটু জানতে চাই এই উচ্ছ্বাসটাকে আপনারা কিভাবে উদযাপন করছেন? অবশ্যই খুব ভালো লাগছে। এই প্রজেক্টটা, এটা কোক স্টুডিওর এই গানটা খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। এটা গত বছরের প্রায় নভেম্বরের দিকে অর্ণব আমার সাথে যোগাযোগ করলো যে ভাই এবার থার্ড সিজনে আমরা ব্যান্ড নিয়ে কাজ করতে চাই, তো আমরা প্রথমেই অবশ্যই চাই ওয়ারফেসকে নিয়ে কাজ করতে, সো এটা কি করা যায়। আমি একটু অবাক হলাম যে ওকে, ব্যান্ডের গান কোক স্টুডিওতে করবে, তাও আমাদের গান করবে, কিভাবে কি করবে। আমি বললাম অর্ণব ঠিক আছে, আমি একটু চিন্তা করি, দেখি, থ্যাংক ইউ সো মাচ, কি করা যায় উইল থিঙ্ক, আমি শেয়ার করব ব্যান্ডের সাথে। সবাই ওকে কি করা যায়। তারপর ওরা দুটা গান প্রস্তাব দিয়েছিল, একটা হলো একটি ছেলে আর একটা হলো অবাক ভালোবাসা। তা ফাইনালি সর্বসম্মতিক্রমে, এবং ওরা চাচ্ছিল খুব তীব্রভাবে অবাক ভালোবাসা গানটা আমরা রিপ্রোডিউস করি কোক স্টুডিও বাংলার আঙ্গিকে। তারপর এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এখন যেহেতু পলাশ নূর আমাদের লিড ভোকালিস্ট, আর এখানে বাবনার কণ্ঠে এই গানটা গাওয়া, এই গানটা বাবনার কণ্ঠেই শুনতে ভালো লাগে। 1994 সালে আমরা এটা সেপ্টেম্বরে রিলিজ করেছিলাম অবাক ভালোবাসা অ্যালবামে। সো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ এই গানটা এত সমাদৃত সবার কাছে, হ্যাঁ, এবং এই গানটা যেভাবে শুনেছে সেইভাবেই সবার মনে গেঁথে আছে। সো এটা চ্যালেঞ্জিং একটা পার্ট ছিল। বাবনা গাবে, সেই সাথে আবার পলাশ আমাদের লিড ভোকালিস্ট, বাবনা করে লোতে সি মাইনরে, ও করবে ই মাইনরে, এইটা মিলানো অনেক ট্রানজিশন পার্টগুলা, হ্যাঁ, আদৌ এটা আমাদের ভালো লাগবে কিনা। পলাশ ভাইকে তো আমরা নিয়মিত শুনছিলাম, কিন্তু বাবনা ভাইকে কিন্তু একটা দীর্ঘ সময় পর আমরা আবার পেয়েছি। হ্যাঁ, আসলে তো বাবনা এখন আর ব্যান্ডের সাথে ওইভাবে সম্পৃক্ত ছিল না, নাই। হ্যাঁ, ও তো ইউএসএ থেকে অন্য প্রফেশনে আছে, ও তো ইঞ্জিনিয়ার, বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো অন্য প্রফেশনেও আছে। ও সময় সুযোগ বুঝে অবসরে মিউজিক করে, মিউজিক ছাড়েনি, আমাদের সাথেও টাচে আছে সব সময়। আমরা সবসময় বাবনাকে এখন আমাদের ব্যান্ড মেম্বার হিসেবে কনসিডার করি, এবং ও আমাদেরকে ওইভাবে কোঅপারেট করে, সব সময় সাপোর্ট করে যায়, এবং অন্যান্য মেম্বাররাও অফকোর্স। এইটা করলাম, বাবনাও খুব এক্সাইটেড হলো, ঠিক আছে চল করি, কি করা যায়। তারপর পলাশ আর ওর এই ট্রানজিশন গান পার্টগুলা ব্যান্ডের সবাই মিলে, হ্যাঁ, যে আছে, সামির, শাম, রজার, পলাশ, সবাই আমরা যতটুকু সম্ভব, কমল যতটুকু পেরেছে আমরা এটা আবার রিক্রিয়েট করেছি। সেই সাথে কোক স্টুডিওর টিম অনেক সহায়তা করেছে, অর্ণব, কোক স্টুডিও টিম, তারপর অডিও সেকশন টিম, বুনো, হ্যাঁ, শুভেন্দু, সবাই অর্ণবের টিম তো আছেই, কোক স্টুডিও টিম। তারপর কাস্টিউমের ক্ষেত্রে কাস্টিউম ডিজাইনার, ওরা অনেক হেল্প করেছে। এটা আমরা তো সাথে ব্ল্যাক পরি, ব্ল্যাকের জায়গায় এখানে আমাদেরকে অন্য কালারের ড্রেস পরতে হয়েছে। বিশে কীভাবে কমফোর্টেবলি আমরা গান করতে পারি, রিল্যাক্সলি করতে পারি, ওরকম কমফি ড্রেসগুলা ওরা সিলেক্ট করলো, আমরাও অ্যাকসেপ্ট করলাম। তারপর আমি ডোপ প্রোডাকশানের কথা বলবো, কৃষ্ণেন্দু, খসরু ভাই যে সেট ডিজাইন করেছে, মানে খুব সুন্দর কাজ করেছে ওরা। কৃষ্ণেন্দু আসলে খুব সুন্দর নতুন রূপে দর্শক শ্রোতা কিন্তু একই ভালোবাসা, অবাক ভালোবাসাকে গ্রহণ করেছে। এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু আসলে পুরা কোক স্টুডিও টিম, কোকাকোলা বাংলাদেশ, এবং ডোপ প্রোডাকশন, অডিও কলরব, অডিও হাউস, নয়েজম্যান আমাদের এই স্টুডিও, তারপর আমাদের ব্যান্ড মেম্বাররা, কাস্টিউম ডিজাইন, বিটিএস যারা করেছে, প্রোডাকশন, টোটাল প্রত্যেকের পুরোপুরি টিমওয়ার্কে ব্যাপারটা হয়েছে, কিন্তু এটা এককভাবে কিছু হয়নি, মানে পুরোপুরি টিমওয়ার্ক নিয়ে করেছি। আর এই ভার্সনটা মেনলি আমাদের ওয়ারফেস থেকে সামির হাফিজ আর আমরা দুজন এটা প্রডিউস করেছি অ্যালং উইথ অর্ণব। পরে তো ওই ব্যাপারটা কোক স্টুডিওর বাংলার আঙ্গিকে আমরা ডেভেলপ করেছি, সব আমার ব্যান্ড মেম্বার মিলিয়ে এবং সবাই মিলিয়ে। 90 দশকের সময় যদি আমরা ফিরে যাই, সেই সময় বাম্বার কনসার্ট অনেক হয়েছে, দর্শক শ্রোতারা অপেক্ষাও করেছে কনসার্টের জন্য, সেই অপেক্ষা আজও আছে, কিন্তু কনসার্টের সংখ্যা কমে গেছে, এটা কেন? কনসার্টের সংখ্যা কমেছে, হ্যাঁ, এটা ঠিক। আমরা কিন্তু 90 দশকে এবং 2011-12 সাল পর্যন্ত কন্টিনিউস কিন্তু বাম্বার কনসার্ট হয়ে গেছে, নানানভাবে আমরা করে গেছি, অনেক কনসার্ট করেছি।
অ্যাসিড ভিকটিমদের জন্য করেছি, তারপর কারো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে সেই জন্য করেছি সাহায্যে, তারপর হলো সুন্দরবনের জন্য করেছি, তারপর হলো ইউএনএফপি এর জন্য ভায়োলেন্স এগেনস্ট ওমান এই পুরো কন্ট্রাক্ট ট্যুর করেছি, তারপর হলো বন্যা দুর্গতদের জন্য করেছি। আমরা এরকম প্রচুর কনসার্ট করে গেছি। হ্যাঁ, সিরিয়াস ভিকটিমদের জন্য সব কিছু, মাদকের বিরুদ্ধে কনসার্ট সব কিছু করে গেছি। কিন্তু মাঝখানে 6-7 বছর একটু কম হয়েছে, কারণ হলো ওই ভেন্যু স্বল্পতা। ভেন্যু আমরা ঠিকভাবে পাই না, কারণ কি বাম্পার কনসার্ট মানে অনেক অডিয়েন্স চলে আসে। হ্যাঁ, এবং জায়গাও দেওয়া যায় না, কারণ এতগুলা ব্যান্ড বাজাই তো, এটা দর্শক শ্রোতারা ওইভাবে অধীর আগ্রহে অপেক্ষা করে। সো এই কারণেই আমরা ভেন্যু স্বল্পতার কারণে সঠিক ভেন্যু পাচ্ছিলাম না বলে, এবং পৃষ্ঠপোষকতা ওইভাবে পাচ্ছিলাম না বলে একটু কম হয়েছিল। কিন্তু এখন আমাদের কনসার্টটা আবার রেগুলার হচ্ছে। আশা করি, আমরা গত বছরে করতে পারিনি, ওইটাও ছিল, গত বছর তো ইলেকশন হলো, এই কারণে ওটা করতে পারিনি। এই 2022-এ করেছি, তার প্যান্ডামিকের আগের বছরে করেছি। আমরা কিন্তু করেছি 2018 সালে করেছি, প্যান্ডামিকের 2 বছর 2020-21 করতে পারিনি, 22-এ করেছি, 23-এ করতে পারিনি জাতীয় নির্বাচনের কারণে। আর এবার আমরা করছি, অলরেডি ভেন্যু বুক হয়ে গেছে, সামনেই হবে এবছরের শেষে ইনশাল্লাহ। এই বাট আমরা করে যাচ্ছি, আরও সামনে অনেক অ্যাক্টিভিটি আসছে বাম্বার, যেগুলা সময় অনুযায়ী সবাই জানতে পারবে। আমরা অনেক অনেক আনন্দিত, এই যে আপনি বললেন বাম্বার কনসার্ট আসছে, এই যে অপেক্ষা, এই অপেক্ষাটাই বোধহয় আপনাদের জন্য আনন্দের, আমাদের জন্য আনন্দের। আপনারা অপেক্ষা করছেন যে দর্শকরা বসে আছে আমাদের জন্য, আবার আপনারা দেখছেন যে আমরাও অপেক্ষা করছি দর্শকদের সামনে আসার জন্য। অবশ্যই অবশ্যই, আমরা সবাই এক্সাইটেড যদি ঠিকভাবে করতে পারি। অনেক অনেক কাজের গল্প শুনছিলাম, ওয়ারফেজের গল্প শুনছিলাম, একটু আপনার ব্যক্তিগত জীবনের গল্প শুনতে চাই। আপনার ছোটবেলা কেটেছে কোথায়? আমার ছোটবেলা কেটেছিল গোপীবাগে। ওইখানেই আমার তবলা এবং ড্রামসের হাতেখড়ি হয়। ঠিক আছে, তবলা, প্রথমে আমি তবলা শিখি কথাকলি সঙ্গীত বিদ্যানিকেতনে, তারপর ছায়ানটে প্রায় 4.5 বছর আমি কোর্স করি তবলার। তারপর ওইখান থেকে আমি কঙ্গো, পারকাশন এবং ড্রামসে আসি। আপনি কি ছোটবেলায় কখনো মানে এইভাবে ড্রাম প্লে করবেনই ভেবেছিলেন? মানে আপনার লক্ষ্য কি এটাই ছিল? যখনই আমার বড় বোন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শিখতেন, ছোট বোন ভারতনাট্যম, বড় ভাই হাওয়েন গিটার, আর মেজো ভাই ছিল স্পোর্টস লাইনে। ঠিক আছে, আর আমি যখনই আমার বড় বোনদের কাছে টিচাররা আসতেন গান শেখাতে বা নাচ শেখাতে, আমি তবলা বাজাতেন। হ্যাঁ, আমি বসে থাকতাম এবং বাজানোর চেষ্টা করতাম। তখন টিচাররা আমার বাবাকে বলেন যে এর তাল সেন্স খুব ভালো, একে ইমিডিয়েটলি তবলায় ভর্তি করান। তখন আব্বাও ভর্তি করায় তবলা, এবং আমার স্বপ্ন ছিল আলটিমেটলি ওই ছোটোবেলা থেকেই ড্রাম বাজাবো, এবং ড্রাম দেখলে আমি পাগলের মতো হয়ে যেতাম, এটা আমার স্বপ্ন ছিল। আর যেটা হলো ক্লাস 3 থেকেই আমি বুঝে হোক না বুঝে হোক, তখন একটা ছেলের বা বালকের কীরকম থাকে ম্যাচুরিটি, তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে চাকরি করব না, যা করব মিউজিক নিয়ে কাজ করব। মানুষের জীবনে এইম ইন লাইফ বলে একটা কথা আছে, আমি ওই যে ক্লাস 3-তে এইম ইন লাইফটা ঠিক করেছি, এখন পর্যন্ত অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়নি। আপনার মেজো ভাই আপনাকে একটু খেলাধুলার ব্যাপারে ইন্সপায়ার করতেন, আপনি ফুটবল খেলতেন? আমি ফুটবল খেলতাম, জিমন্যাস্টিক্স করতাম, আমার ফেভারিট স্পোর্টস হলো জিমন্যাস্টিক্স, রিদমিক জিমন্যাস্টিক্স, তারপর হলো সকার, তারপর ক্রিকেট। এখনো কি খেলাধুলার ব্যাপারে একই আগ্রহ? অবশ্যই, মানে খেলা হলে পাগল, যেমন ইউরো চলছে, তারপর T20 ওয়ার্ল্ড কাপ চলছে, মানে আমি পাগলের মতো ভোর 5টা হলে উঠে বসে থাকি, 6টা টেস্ট ক্রিকেট হলেও বসে থাকি। এখনো আমাকে ওইভাবে মানে আন্দোলিত করে বিষয়গুলা। আর যেহেতু বিশ্বকাপের সিজন চলছে, ইউরো, হ্যাঁ, আমি যদি বাংলাদেশ টিমের কথা বলি, আচ্ছা, T20 ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে নিয়ে কি বলার আছে? বাংলাদেশকে নিয়ে কি বলবো, কি শুভকামনা জানাবেন বা কি প্রত্যাশা রাখবেন আগামীর জন্য? বাংলাদেশ তো অলরেডি সেকেন্ড রাউন্ডে গেছে, এই অনেক বছর পর মনে হয় সেকেন্ড রাউন্ডে গেছে, বা হয়তো এই প্রথমবারও হতে পারে, যদিও একটা ম্যাচ জিততে পারেনি, বাট সেকেন্ড রাউন্ডে গেছে, এটা একটা ভালো দিক। বাট যদি সব প্লেয়াররা ঠিকভাবে টিমওয়ার্ক করে খেলতো, আরও রেজাল্টটা আর একটু ভালো হয়তো হতে পারতো। বাট অবশ্যই বাংলাদেশ আমাদের মনে প্রাণে আছে, বাংলাদেশের সাথে আমরা সবসময় আছি, থাকবো। আপনি একটা সময় আজম খানের ব্যান্ড উচ্চারণের সাথে কাজ করেছেন, ড্রাম বাজাতেন সেখানে, সেই সময় একটু কথা জানতে চাই। এটা হলো আমি 85-এ ম্যাট্রিক করেছি। সো 85-এর পরপরই ওই সময় তখন তো ড্রাম বাজাচ্ছি টুকটাক করে, আমার এক সিনিয়র ফ্রেন্ড বলল যে এরকম আজম ভাই ড্রামার লাগবে, তুমি কি বাজাবে কি না?
আমি তো শুনে আকাশ থেকে বললাম আজম ভাইয়ের সাথে বাজাবো, মানে এটা প্রত্যেক মিউজিশিয়ানের একটা ড্রিম ছিল বাংলাদেশের ওই সময়কার, যে আজম ভাইয়ের সাথে বাজানো মানে একটা তুমি লেভেলে গেছো। হ্যাঁ, ওই হলো বিষয়। আমি বাজাবো না মানে অবশ্যই বাজাবো। আজম ভাইয়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে সেটা যদি একটু বলতেন। আজম ভাইয়ের সাথে অনেক স্মৃতি। আজম ভাই প্রথমে আমাকে দেখে বলল, আচ্ছা তুমি টিপু, ওকে, তুমি তো অনেক ছোট, তুমি পারবা বাজাইতে? বললাম হ্যাঁ, চেষ্টা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাজাও। প্রতিদিন আমরা 3:30 4টার থেকে বসি প্র্যাকটিসে, 6টা 6:30 পর্যন্ত বসি, প্রতিদিন চলে আসতে হবে, ঠিক আছে? তো এই যেতাম আজম ভাইয়ের সাথে বাসায় যাব, বাজাবো, হ্যাঁ, উনার সাথে স্টেজে উঠবো, এটা একটা বিশাল বিষয়। অনেকের স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল, এবং এটা আল্লাহর রহমতে এটা করতে পেরেছি। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এবং আল্লাহর ভাই সবসময় আমাকে বলতো, শোনো, ভয় পাবা না, নার্ভাস হবা না, একেবারে মজা করে আনন্দ করে বাজাবা, ঠিক আছে? আর আমি তো আছি, চলে আসবো। কখনো বকা দিয়েছেন আপনাকে? না, আমাকে কখনো বকা দেয় নাই। উনি কাউকে বকা দিতেন? না, ওইভাবে বকা দিত না, আসলে উনি ওইভাবে বকা দিত না। কাউকে জাস্ট বলতো এটা ঠিক হয় নাই, ভালোভাবে খুব হেসে হেসেই বলতো এই ব্যাপারগুলা, বাট কখনো বকা দেয় নাই। স্টেজে যখন বাজাতাম আমার পাশে চলে আসতো, বাজাতে বাজাতে আমাকে হাক করতো, খুব ভালো হচ্ছে, বাজাও, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো সবসময়। মানুষটা আমাদের মাঝে নেই, তবে তার গানগুলো তো রয়ে গেছে। অবশ্যই। বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের আজকের আয়োজনে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আজম খানকে। এবার আপনার বন্ধুর কথা জানতে চাই। সবার জীবনে বন্ধু থাকে, অবশ্যই আপনার জীবনে অনেক বন্ধু আছে, দর্শকরাও আপনার বন্ধুই বটে। তো আপনার জীবনের সব থেকে পুরনো বন্ধুর কথা যদি জানতে চাই, তিনি কে? পুরনো বন্ধু বললে তো আমরা সবাই বুঝি যে স্কুল ফ্রেন্ডরা, যাদের সাথে লেখাপড়া করেছি, বড় হয়েছি, হ্যাঁ, তারা আমার পুরনো বন্ধু। তাদের সাথে এখনো আমার যোগাযোগ আছে, ভালোই যোগাযোগ আছে, হ্যাঁ। এবং আমরা প্রায় হ্যাং আউট করার চেষ্টা করি। আর মিউজিক্যাল ক্যারিয়ারের পুরাতন বন্ধু বলতে আমার ওয়ারফেজের কমল তো আছেই, হ্যাঁ, আমার ওয়ান অফ দি বেস্ট বাডিও। অ্যান্ড এছাড়া বাবনা আছে, এবং আরও অনেকেই আছে, নাম বলে আসলে শেষ করতে পারবো না, অনেকেই। কফির কাপ নিয়ে যদি দুজন বন্ধু মুখোমুখি হন, সবার প্রথমে কোন প্রশ্নটা আপনি করেন? কেমন আছিস, কেমন যাচ্ছে, কি এটা খবর? এটা বাদে, এটা বাদে হ্যাঁ, যদি কোনো কমল, দুষ্ট প্রশ্ন যদি হয় সেটা আমরা আমাদের দর্শকদেরকে যদি জানাতে চাই। কমল, বাবনা এরকম টাইপের হয়, নতুন কি গান করলি, কি অবস্থা, হ্যাঁ, ফর্মালি হয়ে যাচ্ছে টিপু ভাই। এমন কোন দুষ্ট প্রশ্ন বা কোন হৃদয়ের দুষ্ট প্রশ্নটা এখানে বলতে পারবো না। তাহলে দুষ্ট কথা কিন্তু সবাই টুকটাক বলে, এবং বন্ধুদের সাথে হলে, এবং অবশ্যই। দুষ্টু মিষ্টি কথা না হলে বন্ধুত্ব জমে না। এক্স্যাক্টলি অফকোর্স, বাট এটা যেহেতু অন এয়ার, এখানে আমি অত কিছু বলতে পারছি না। অবশ্যই অনেক কিছু হয়, সম্বোধনটাই অন্যরকম হয়, ঠিক আছে? আর কি বলবো। অনেক ধন্যবাদ টিপু ভাই। এবার আবারও আমরা একটু যেতে চাই, একটু জানতে চাই জীবনে হারিয়ে ফেলেছেন এরকম কিছু আছে কিনা? হারিয়ে ফেলেছি না, আসলে কি, মানুষের জীবনেতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটাই আছে। অতীতে একটা যেভাবে কাজ করতাম, বর্তমানে ওভাবে না, হ্যাঁ, বা ভবিষ্যতে হয়তো আরও অন্যভাবে হবে। তো এই ব্যাপারগুলো না একটা সময়ের সাথে, বয়সের সাথে সাথে আমরা সবাই মিস করি। কারণ যখন লেট 80s বা 90s যেরকম উন্মাদনা ছিল, তখন আরও ইয়াং ছিলাম, হ্যাঁ, যেভাবে দর্শক শ্রোতাদের সাথে ইন্টারাক্ট হতো, বা ঢাকার বাইরে যেতাম শোগুলা করতে অনেক কষ্ট করে, হ্যাঁ। এখন তো অনেক কিছু অন্যরকম হয়ে গেছে, তো ওগুলো অনেক সময় মিস করি। এখন আবার আরেক রকম, সেটা মিস করি। ভবিষ্যতে আবার কী হবে সেটা জানি না। তা এগুলো অনেক কিছুই মিস করা হয়। জীবনে অনেক ভালোবাসা পেয়েছেন, অনেক পূর্ণতা পেয়েছেন, অবাক করা ভালোবাসা পেয়েছেন। কি এমন জিনিস আছে যেটা আসলে এই মুহূর্তে খুব পেতে ইচ্ছে করে, বা সমসাময়িক সময়ে পেতে ইচ্ছে করে? আল্লাহর অশেষ রহমতে অনেক কিছুই পেয়েছি, অনেক শুকরিয়া এটার জন্য, অবশ্যই আল্লাহর কাছে। এখন যেটা হলো যে পাওয়ার শেষ নাই, মানুষের পাওয়া বা আশার শেষ নাই, ঠিক আছে? তা অবশ্যই এটা চাই যে আমরা আরও ভালো গান করব আমাদের জন্য, দর্শক শ্রোতাদের জন্য, এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আরও অবদান রাখতে পারি। দেশে তো বটেই, ইন্টারন্যাশনাল লেভেলে যেন আমরা অবদান রাখতে পারি, গ্র্যামি পর্যন্ত যেতে পারি, সেই স্বপ্নটা আছে। সেটা আমাদের ব্যান্ডের সবারই একটা ইচ্ছা আছে। শুনে বুকটা ভরে গেল যে গ্র্যামি পর্যন্ত যেতে চান আমাদের টিপু ভাই, আমাদের ওয়ারফেজ। আমাদের সবসময় প্রার্থনা থাকবে ওয়ারফেজের জন্য। সম্প্রতি কোন গানটা সব থেকে আপনার বেশি শোনা হচ্ছে বা ভালো লেগেছে? কার? আমাদের? আপনাদের দেশের বিদেশের যে কারো হতে পারে, আপনার জন্য উন্মুক্ত। বা আপনি বলতে পারেন যে এই অনুষ্ঠানটা রেকর্ডের আগে
সবশেষে আপনার হেডফোনে কোন গানটা বেজেছে? সবশেষে হেডফোনে আমাদের গানই বেজেছে, ঠিক আছে। আর 2 নম্বর হলো, হ্যাঁ আমি একটু বলতে চাই, এখন বেশ কিছু ট্যালেন্টেড আর্টিস্ট আসছে, হ্যাঁ তাদের গান ভালো লাগে, যেমন মিনারের গান আমার খুব ভালো লাগে, হ্যাঁ অর্ণবের গান তো ভালো লাগেই, আরও অনেক আছে, সে বলে শেষ করা যাবে না। আর ব্যান্ডের আমাদের সিনিয়র ব্যান্ড আছে, জুনিয়র অনেক ব্যান্ড ভালো ভালো কাজ করছে, সেগুলো খুব ভালো লাগছে এবং খুব ইন্সপায়ার্ড হয়ে যে তারা আসলে ভালো কাজ করার চেষ্টা করছে এবং ভালো গান দিচ্ছে। আসলে কি আমাদেরকে বাঁচিয়ে রাখবে কে? আমাদের গান। আমরা যদি ভালো গান না দিতে পারি, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা বেঁচেও থাকবো না দর্শক শ্রোতাদের কাছে এবং তাদের মনে, হৃদয়ে। সো আমাদের এবং আমাদের সবারই প্রচেষ্টা থাকে ভালো গান করার, ভালো গান দেবার, আমাদের জন্য প্রথমত, সাথে দর্শক শ্রোতাদের জন্য। এটাই আমাদের মূল ফিলোসফি এবং সবারই একই ফিলোসফি হওয়া উচিত। আরেকটা কথা প্রসঙ্গে বলি, এতদূর যে আমি এসেছি, এই আসার পিছনে আমি আমার মূল ক্রেডিটটা দিই আমার বাবাকে। আমার বাবার উৎসাহ এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উৎসাহ না থাকলে, সাপোর্ট না থাকলে, তারপর আমার ওয়াইফ, সন্তান, সবার সাপোর্ট না থাকলে আসলে এই জায়গায় আসতে পারতাম না। কারণ কি, আমরা মিউজিশিয়ানরা অনেক এলোমেলো হই, কোনো কিছু ঠিকঠাক থাকে না, হ্যাঁ ইন অর্ডার হয় না, এগুলা তারা মেনে নিয়ে যে একসাথে আছি, কাজ চলছি এখনো এবং সাপোর্ট করে গেছে, এটার জন্য কিন্তু আসলে এতদূর এসেছি। সেই সাথে দর্শক শ্রোতাদের ভালোবাসার দোয়া তো আছেই। এই ভালোবাসা নিয়ে বোধহয় আমাদের আজকের আয়োজনটাকে শেষ করতে হয়। আয়োজন শেষ হচ্ছে, তবে গান শেষ হচ্ছে না। আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো ওয়ারফেজের নতুন নতুন গানের জন্য। সে পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকবেন। টিপু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সংবাদ প্রকাশের দর্শকদের এত চমৎকার একটা আড্ডা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। খুব ভালো লাগলো, ধন্যবাদ।